একটা দীর্ঘ ট্রেন যাত্রা দিয়ে শুরু হয়েছিল আমাদের স্পিতি ভ্যালির স্বপ্নের অভিযান। আগের পর্বে আমরা পৌঁছে গিয়েছিলাম চণ্ডীগড়ে, কিন্তু আসল পাহাড়ি সফর শুরু হচ্ছে আজ এই মুহূর্ত থেকেই। চণ্ডীগড় থেকে নারকান্দা, হাটু পিক, হাটু মাতার মন্দির, এরপর আমরা পৌঁছে যাব ঐতিহাসিক সারাহানে। দেবী ভীমাকালী মন্দির দর্শনের পর যাত্রা এগিয়ে যাবে ভারতের শেষ গ্রাম ছিটকুলের দিকে। ছিটকুলের সম্পূর্ণ রোড ট্রিপে আপনাদের দেখাবো বাস্তব রাস্তার অবস্থা, অসাধারণ পাহাড়ি দৃশ্য, ভ্রমণের খরচ, দরকারি টিপস এবং অনেক অজানা অভিজ্ঞতা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ স্পিতি ভ্যালির এই যাত্রা এখন থেকে আরও সুন্দর, আরও রোমাঞ্চকর এবং আরও স্মরণীয় হতে চলেছে। আর শেষে বলি, যদি আমার এই স্পিতি সিরিজের ভিডিওগুলো আপনাদের একান্ত ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। গুড মর্নিং, এখন বাজে এই 4:30 মতন। আমরা অপেক্ষা করছি আমাদের গাড়ির জন্য। আজকে আমরা চলে যাব নারকান্দায়। ট্রাভেল এজেন্সির তরফ থেকে আমাদের যে গাড়ি প্রোভাইড করে সেটা যে কিয়া গাড়ি, 6 জন আমাদের বলে আরামসে হয়ে যাবে। প্রথমে ইনোভার কথা ছিল, তো বলে এই গাড়িটা বেশি নতুন, ইনোভাটা একটু পুরনো। দেখা যাক, আসুন। ড্রাইভারকে ফোন করে পাচ্ছি না, ড্রাইভার তুলছে না। তো আমার রনি আর সুবীর গেছে গাড়ি নাম্বার দেখে ওদেরকে ডাকতে। সকালবেলা চণ্ডীগড় স্টেশন, এখান থেকে নারকান্দা দূরত্ব ওই 170 কিলোমিটার মতন। গুগল সময় দেখাচ্ছে ওই 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টা মতন। দাদা এতক্ষণ পর এলো, আসলে বাইরে দাঁড়িয়ে ছিল, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল, ঘুমিয়ে পড়েছিল। হ্যাঁ, কিছু করার নেই। আর আমাদের গাড়ি হচ্ছে এইটা, কিয়া কারেন্স। আমার তো গাড়ি সম্বন্ধে আইডিয়া নেই, আমার স্টুডেন্টরা বলছে এই গাড়ি। দেখা যাক কেমন। এইসব রাস্তা তো ভালো হবে, টুনজুম পাস বা স্পিতি রাস্তায় কেমন পারফর্ম করে সেটাই বড় ব্যাপার। চণ্ডীগড় থেকে নারকান্দা দূরত্ব প্রায় 180 কিলোমিটার। এই পথ অতিক্রম করতে সময় লাগবে প্রায় 6 থেকে 7 ঘন্টা। এবারের পুরো সফরটা আমরা করছি হেরিটেজ ট্রাভেলসের সঙ্গে। হিমাচল প্রদেশে দীর্ঘদিন ধরে পর্যটন পরিষেবায় যুক্ত থাকার পাশাপাশি গুগলে তাদের 4.9 স্টার রেটিং আমাদের এই সংস্থাকে বেছে নেওয়ার অন্যতম কারণ ছিল। আমাদের প্যাকেজটি 8 রাত্রি 9 দিনের। চণ্ডীগড় থেকে শুরু হয়ে আবার চণ্ডীগড়েই শেষ হবে। এই ট্যুরের খরচ পড়েছে প্রতি ব্যক্তি 19,000 টাকা করে। তবে আপনার যদি 8 থেকে 12 জনের একটি গ্রুপ নিয়ে ভ্রমণের পরিকল্পনা করেন, তাহলে 7 রাত্রি 8 দিনের স্পিতি ভ্যালি ট্যুর মাত্র প্রতি ব্যক্তি 14,200 টাকা করে খরচ পড়বে। সবশেষে একটি গুরুত্বপূর্ণ তথ্য, এই প্যাকেজের মধ্যে প্রতিদিনের ব্রেকফাস্ট ও ডিনার, পুরো সফরের হোটেলতে থাকার ব্যবস্থা এবং সম্পূর্ণ যাতায়াতের গাড়ি অন্তর্ভুক্ত রয়েছে। আপনারা যদি হেরিটেজ ট্রাভেলসের সঙ্গে ঘুরতে যেতে চান, তাদের কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রইল স্ক্রিনে এবং ডেসক্রিপশনে। সোনাটা একটা জায়গায় দাঁড়িয়েছি, রনি কিছু খাবে না বলছে, বুম্বু একটা ম্যাগি নেবে আর চা। আর চা নিয়েছি, আর আমি একটা আলুর পরোটা নিয়েছি, আসছে। আর এবারে আমাদের সারথি হচ্ছে রঞ্জিত দাদা। জয় শ্রীরাম। আর রঞ্জিত দাদা ফ্রম চণ্ডীগড়। আচ্ছা, আর এখান থেকে ভিউ কিছুটা এরকম দারুণ। 7:25 বাজে আমরা বেরিয়ে পড়লাম। সকালবেলার হালকা কিছু খাওয়া দাওয়া করলাম, তার কারণ আমাকে একটু ওষুধ খেতে হবে বলে। কিন্তু আমি দেখলাম কিছুক্ষণ পর আমার গা দিয়ে আবার ঘাম বেরোচ্ছে, আমার ক্যালপল খেতে হলো না। বুম একটু ম্যাগি খেয়েছে, তা পুরোটা খেতে পারলো না বুম। ঠিক আছে, আসলে একটা যাত্রার ধকল আছে তো সেই জন্য। আর তারপরে 2 দিন আমাদের ভালো করে ঘুম হয়নি। আমার তো না শরীর খারাপ, ঘুম হয়নি, কিন্তু যারা আমার সঙ্গে যাত্রা করছে তাদেরও ঘুম হয়নি ভালো করে, কেননা ওই এসিটা এত জোরে চলছিল, ওদের কারোরই ভালো করে রাত্রিবেলা ঘুম হয়নি। ঘড়িতে বাজে হচ্ছে 8:10। আমরা পরোটা খাওয়ার পর বেশি দূর এগোতে পারিনি, প্রায় 1 কিলোমিটার মতন এগিয়েছি। এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এখনো সিমলায় পৌঁছয়নি, তার জন্য দেখুন কিরকম জ্যাম। দেখুন যেটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই যে
জুন মাসের আজকে 5 তারিখ, আর এই মুহূর্তে আমরা আছি যে গ্রিন ভ্যালির সামনে। এরপর আমরা নারকান্দার দিকে চলে যাব। ভিড় দেখুন জাস্ট, গাড়ির লাইন এখানে। আমরা যদি আগে পার্ক করেছি, ও বাপরে। গ্রিন ভ্যালি সিমলা হিমাচল প্রদেশের অন্যতম সুন্দর এবং জনপ্রিয় ভিউ পয়েন্ট। সিমলা থেকে কুফরির পথে এই স্থানটি অবস্থিত এবং চারদিকে ঘন দেবদারু, পাইন ও ফার গাছে ঢাকা পাহাড়ের জন্য একটি বিখ্যাত। সিমলা থেকে এই জায়গা পৌঁছতে লাগে গাড়িতে 20 থেকে 30 মিনিট। সূর্যোদয় ও সকালের আলোয় জায়গাটি সবচেয়ে সুন্দর দেখায়। ফটোগ্রাফি, রিলস ও ড্রোন শটের জন্য দারুণ একটা লোকেশন। এই জায়গাটার নাম হচ্ছে গ্রিন ভ্যালি। আমরা যখন প্রথম এসেছিলাম বলা হতো এখানে নাকি বলিউডের সিনেমার শুটিং হয়। যাই না, এখানে বিভিন্ন জন্তু জানোয়ার আছে, বিশেষ করে লেপার্ড। দেখেছিস লেপার্ড? আপনারা যদি কখনো সিমলা ঘুরতে আসেন এই জায়গাটা একদম মিস করবেন না। রাষ্ট্রপতি নিবাস মাসোবরা, আমাদের তো যাওয়া হচ্ছে না, এইটা দিয়ে যেতে হয়, এই রাস্তা দিয়ে যেতে হবে। খুব সুন্দর জায়গা, আমার ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আমি দুবার গেছি। একবার তো গিয়েছিলাম যখন টিউরি ফেস্টিভ্যালও হচ্ছিল এখানে। আজকে আর অতটা সময় নেই। সামনে কুফরি আছে, কুফরি তো আমরা যাবো না, ওটাকে বাইপাস করে বেরিয়ে যাব। আসলে অনেকটা লেট হয়ে গেছে আমাদের। আর এই লেট হওয়ার অন্যতম কারণ হচ্ছে ওই অ্যাক্সিডেন্টটা আর সিমলার কুখ্যাত জ্যাম। দেখুন এখন বাজে হচ্ছে 11:15। এই মুহূর্তে আমরা আছি কুফরিতে। কুফরিতে জাস্ট ভিড়টা দেখুন, নজর কাড়া। আমি যখন লাস্টবার কুফরিতে গেছিলাম তখন ঘোড়ায় করে উঠেছিলাম, তখন তো ভিডিও বানাতাম না। এখন 4x4 গাড়িও আছে, সেটা তো করেও আপনারা উঠতে পারেন। বিভিন্ন স্টলের নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, তাদের সঙ্গে কথা বলতে পারেন। এখনও নারকান্দা 48 কিলোমিটার বাকি, রামপুর 114 কিলোমিটার। কালকে আমরা রামপুর হয়েই এগোবো। কালকে আমাদের স্টে আছে হচ্ছে ছিটকুলে। কত নাটিকা করছিল দেখলাম বাচ্চারা, বেশ ভালো। প্রায় 1:30 বাজে আমাদের নারকান্দা হোটেলে পৌঁছেছি, যেটা হোটেলটার নাম হচ্ছে ওয়ান্ডার হিল ইন। হোটেলটার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে গাড়িটা এখানে দাঁড়াবে, এই সিঁড়ি দিয়ে আপনাকে লাগেজ নিয়ে উঠতে হবে। যদিও হোটেলে যারা আছে তারা বলছে আমরা তুলে নেবো লাগেজ। আমাদের যে রুমটা দেওয়া আছে সেটা যে 102 নম্বর রুম। আর রুমটা একটু দেখাই, রুমটা কিন্তু ঠিকঠাক, আর রুম থেকে ভিউও কিন্তু খুব সুন্দর। হোটেলটা উঠতে যতটা কষ্ট হচ্ছিল, ওঠার পর 2-1 বার ওঠার পর ঠিকঠাক। আর যেটা দেখতে পাচ্ছি রুমটা বেশ ভালো। দেখুন একটা কিং সাইজ বেড আছে, এদিকে একটা বৃহৎ জানলা আছে এবং জানলা থেকে বাইরের বিভিন্ন আপেল গাছ থেকে শুরু করে পাহাড়ের পিকও দেখা যায়। এবং এই দাদা আমাকে বলছে এখান থেকে হাঁটু পিকও দেখা যায়, সন্ধ্যেবেলা লাইট চলে। এখানে চার্জিং পোর্ট আছে, এখানে টেবিল আছে, আমাদের লাগেজগুলো রেখেছি। আর এখানে একটা ড্রেসিং টেবিল মতন আছে, জলের বোতল আর ইলেকট্রিক কেটেল তো দিয়েছে। টিভি আছে, যেটা আমরা দেখবো না। আর এখানে বসার জায়গা কিন্তু বেশ অনেকগুলো আছে, ঠিক আছে। আর একটু ওয়াশরুমটা দেখি, ওয়াশরুমটাও ঠিকঠাক, কিন্তু ওয়াশরুমটার যেটা আমাদের আলো কম লাগছে ওয়াশরুমটা, কিন্তু ওয়াশরুমটা ঠিকঠাক, সাইজ বড়, এক্সস্ট আছে, আর ওয়েস্টার্ন কোমোড আছে, বেসিন আছে, একদম ঠিক আছে। আর যাই হোক, এবার আমি এই ট্যুর প্যাকেজটা বা স্পিতি ট্যুর প্যাকেজটা বুক করেছি হেরিটেজ ট্রাভেলসের থেকে। তার কারণটা একটাই, ওদের গুগল রেটিং হচ্ছে 4.9 এবং দীর্ঘদিন ওদের এই হিমাচলে কাজ করার অভিজ্ঞতা দেখে, কারণ বেশ কিছুদিন আগে আমি শিশু ঘুরে এসেছিলাম ওদের সঙ্গে, সেই কারণেই এবার স্পিতিও ট্যুর করছি আমি ওদের সঙ্গে। আপনারা যদি যেতে চান তাহলে তাদের নাম্বার আমি ডেসক্রিপশানে এবং স্ক্রিনে দিয়ে দেবো, চাইলে যোগাযোগ করতে পারেন। ওদের অনেক কিছু ট্যুর আছে, সে যেমন সিমলা, মানালি, কাসোল থেকে শুরু করে স্পিতি, আরও হিমাচলের বিভিন্ন জায়গায় ওরা কাজ করে থাকে, বা কাশ্মীর ইত্যাদি। আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। লাঞ্চে আমার 2 স্টুডেন্ট সুবীর আর রনি গিয়ে নিয়ে এসেছিল আন্ডা কারি, আলু ফুলকপি তরকারি আর ভাত। বিকেলের দিকে আমি, বুমবুম আর স্বীকৃতি বেরিয়ে পড়লাম নারকান্দাকে একটু কাছ থেকে দেখার উদ্দেশ্যে। পাহাড়ি ঠান্ডা হাওয়া আর শান্ত পরিবেশে হাঁটতে বেশ ভালো লাগছিল। এর মধ্যেই বুমবুমের বেশ খিদে পেয়ে গেছিল, তাই রাস্তার ধারের একটি ছোট্ট দোকানে দাঁড়িয়ে ওর জন্য গরম গরম 1 প্লেট ম্যাগি নেওয়া হলো। ম্যাগি খাওয়া শেষ করে আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম নারকান্দার ছোট্ট কিন্তু প্রাণবন্ত মেন মার্কেটে। এদিক
ওদিক ঘুরে স্থানীয় পরিবেশটা উপভোগ করার পর একটি দোকানে বসে গরম মোমো অর্ডার করলাম। এরপর ফিরে আসি হোটেলে। রাত একটু গাঢ় হতেই আমাদের প্রোভাইড করা হলো ডিনার। ডিনারের মেনুতে ছিল ভাত, রুটি, ডাল ও কড়াই পনির। সারাদিনের দীর্ঘ ভ্রমণের পর গরম গরম সেই খাবার যেন একেবারে পরিপূর্ণ তৃপ্তি এনে দিল। গুড মর্নিং। আজকে হচ্ছে জুন মাসের 6 তারিখ 2026। ঘড়িতে বাজে হচ্ছে 8:15। আমরা আছি নারকান্দায়, ব্রেকফাস্ট করতে বসেছি। বেরিয়ে যাব চিটকুলির উদ্দেশ্যে। আর ব্রেকফাস্টে কি দিয়েছে? আলুর পরাঠা, আর কারুর ইচ্ছা ছিল স্যান্ডউইচ খাওয়ার, যেমন বুমবুমের, ও স্যান্ডউইচ নিয়েছে। আর কে স্যান্ডউইচে রনি নিয়েছে, আর প্রীতি নিয়েছে, আর আমি, সুবীর আর স্বীকৃতি নিয়েছি হচ্ছে আলুর পরোটা। এই আলুর পরোটা। আচ্ছা, আর চাও আছে আমার আর সুবীরের চা। আর কেউ চা খাবে না। ওয়েদার সম্বন্ধে যদি বলতে হয়, এখানে এখন 12 ডিগ্রি সেন্টিগ্রেড দেখাচ্ছে, কিন্তু মনে হয় তার থেকেও গরম লাগছে। 14-15 ডিগ্রি সেন্টিগ্রেড হবে মনে হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যে টেম্পারেচার বাড়ছে। এখানে থাকার অভিজ্ঞতা কিরকম? মিক্স ম্যাচ। প্রথম কথা হচ্ছে মিক্স ম্যাচ। এই উদ্দেশ্যে বলছি, আমাদের এই হোটেলে পৌঁছতে হলে যে কতগুলো সিঁড়ি মানে আপনাকে ভাঙতে হবে, করে পৌঁছতে হবে। ওই বেশি না, হয়তো 14-15টা 20টা। ওইটা একটু অ্যানোয়িং আমার জন্য। কিন্তু এখানে আসার পর দেখতে পাচ্ছি রুমের কোয়ালিটি বা খাবারের কোয়ালিটি বেশ ভালো। সেই একদিনের স্টে তো অত বেশি জাজমেন্টাল না হয় ভালো। যাই হোক, গতকাল ডিনারটা কেমন ছিল একটু বল। কেমন ডিনার দিয়েছিল? আমরা নিয়েছিলাম কি কি ডিনার ছিল? রাইস ছিল, পনির ছিল, আর এটা ডাল ছিল, আর রুটি ছিল। ডালটা তো দারুণ ছিল, মিক্স ডালটা। আর পনিরের ইয়েটাও খুব ভালো ছিল, কি কড়াই পনির ছিল, দারুণ করেছিল, তাই না? বেশ ভালো। তো আলু পরোটা ভালো করেছে বলছে, তাই তো। আমি বলছি আলু পরোটা একটু দই দিতে বলেছিলাম, যাই হোক দেয়নি। ব্রেকফাস্ট করলাম, এবার বেরিয়ে যাব। একটা জিনিস আপনাদের বলি, আমরা যে প্যাকেজে এসেছি হেরিটেজ ট্রাভেলসের সঙ্গে, সেই প্যাকেজের মধ্যে কিন্তু ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুড আছে, লাঞ্চ কিন্তু নেই। অর্থাৎ এই যে ব্রেকফাস্টটা করলাম, মানে আমাদের যে ট্রাভেল এজেন্ট তাদের থেকেই এটা প্রোভাইড করা হয়েছিল, ঠিকঠাক। এই আপনারা একটা কথা বলছি, হিমাচলে এলে না সেখানকার খাবার বলতে এইটাই পাবেন, মানে আলুর পরোটা, স্যান্ডউইচটা ওরা খেয়েছে, ওরা বললো মোটামুটি, কিন্তু আলুর পরোটাটা বেশ ভালো। আর আরেকটা কথা, এখানে যদি চা পান করতে একান্তই আগ্রহী হন, যদি চায়ে একটু মিষ্টি কম চান, একটু ওটাদের আগে থেকে বলে দেবেন যে চায়ে যেন একটু চিনি কম দেয়, কেননা এখানকার মানুষজন না মানে চায়ে অতিরিক্ত মিষ্টি দেয়। এটা আমি দেখেছি, একসময় অসহ্য লাগে। কিন্তু চা ভালো করে বেশ, কিন্তু অতিরিক্ত মিষ্টি দেয়। 9:10 আমরা বেরিয়ে পড়ছি। আজকে আমাদের গন্তব্য চলেছে চিটকুল, প্রায় 160 কিলোমিটার মতো রাস্তা। কিন্তু আমরা 3-4 জায়গায় থাকবো, দাঁড়াবো। যেমন হাটু পিকে যাব আমরা, তারপর সেখান থেকে সারাহান যাব, তারপর আমরা পৌঁছবো চিটকুল। আরও কিছু কিছু জায়গা দেখবো, সেগুলো আপনাদের এই এপিসোডে তুলে ধরবো। আমাদের হোটেল থেকে 700 থেকে 800 মিটার দূরে হচ্ছে একটা মার্কেট আছে, নারকান্দার যে মেন মার্কেট, সেখানে একটু দাঁড়াবো, জলের বোতল কিনবো, তারপর এগিয়ে চলবো হাটু পিকের দিকে। আর যথারীতি আজকে আমাদের সারথি হচ্ছে রঞ্জিত ভাই। গুড মর্নিং। ভেরি গুড মর্নিং দাদা। হর হর মহাদেব। হর হর মহাদেব। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আর যথারীতি আমার সঙ্গে যারা এবার ট্যুর করছে, বা আমি যাদের সঙ্গে এবার ট্যুর করছি, হচ্ছে সুবীর আছে, প্রীতি আছে, স্বীকৃতি আছে, বুমবুম আছে, আর আছে হচ্ছে রনি। তাহলে আমরা নারকান্দা চলে এসেছি। আই লাভ নারকান্দা। আমাদের হোটেল থেকে হাটু পিকের দূরত্ব হচ্ছে 7.1 কিলোমিটার। কিন্তু যেটা বলার সেটা হচ্ছে হাটু পিকের রাস্তাটা কিন্তু বেশ ইনক্লাইন আছে, দেখাবো আপনাদের, চলুন। আমরা হাটু পিক পৌঁছইনি, তার আগে একটু দাঁড়িয়ে গেছি। যা দেখতে পাচ্ছি দূরের স্নো ক্যাপ মাউন্টেন, আর বুমবুম ছবি তুলছে। ছবি তুলে কি বলছিস, কি মনে হচ্ছে? ভালো লাগছে দেখতে, ফটোতে দেখে মনে হচ্ছে এটা কাঞ্চনজঙ্ঘা। তাই মেঘটাকে দেখে সত্যি খুব ভালো লাগে। দারুণ লাগছে সত্যি। আমরা বরফের পাহাড় বলতে বাঙালিরা কাঞ্চনজঙ্ঘাকেই জানি, সব কিছুর সঙ্গে তাকেই তুলনা করি। সিমলা জেলার নারকান্দার কাছে হাটু পিকের চূড়ায় অবস্থিত হাটু মাতা মন্দির, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 3400 মিটার উচ্চতায় অবস্থিত। এই মন্দিরটি সিমলা অঞ্চলের অন্যতম জনপ্রিয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র।
এই মন্দিরটি হাঁটু মাতাকে উৎসর্গ করা হয়েছে, যিনি দেবী দুর্গার এক রূপ হিসেবে পূজিত হন। হাটুমাতা মন্দিরের কাঠের অনন্য হিমাচলী পাহাড়ি স্থাপত্য শৈলীতে নির্মিত। মন্দিরের বাইরের ও ভেতরের কাঠের কারুকাজ অত্যন্ত সূক্ষ্ম এবং মনোমুগ্ধকর। মহাভারতের সঙ্গে জড়িয়ে আছে একটি জনপ্রিয় লোককথা। অনেকেই বিশ্বাস করেন পাণ্ডবদের অজ্ঞাতবাসের সময় তারা এই অঞ্চলে কিছুদিন অবস্থান করেছিলেন। কাছাকাছি একটি বিশাল পাথরকে স্থানীয়ভাবে ভীমের চুলাও বলা হয়। লোককথা অনুযায়ী ভীম এই পাথরের ওপর রান্না করেছিলেন। সকালে গেলে এখানে আপনারা ভিড় কম পাবেন। উচ্চতার কারণে কিছুটা ঠান্ডা বাতাস বেশি থাকে, তাই শীতের পোশাক পর্যাপ্ত নেবেন। মন্দিরে পৌঁছানোর পর চারদিকে 360 ডিগ্রি হিমালয়ের অপরূপ দৃশ্য চোখে পড়বে আপনার। পরিষ্কার আবহাওয়ায় দূরের তুষার ঢাকা শৃঙ্গ, ঘন দেবদারু বন এবং সবুজ উপত্যকার মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়। 11:05 আমরা বেরোচ্ছি হাটু পিক দর্শন করার পর। আমরা সোজা রামপুর হয়ে বেরিয়ে যাব সারাহানের দিকে। নারকান্দার মনোরম পরিবেশকে বিদায় জানিয়ে আমরা রওনা দিলাম সারাহানের উদ্দেশ্যে। তবে এই পথের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর হল রামপুর বুশেহার। নারকান্দা থেকে রামপুরের দূরত্ব প্রায় 60 কিলোমিটার। এই পাহাড়ি পথ পৌঁছতে সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা। এখনো রামপুর প্রায় 50 কিলোমিটার মতো বাকি। আমরা একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছি, তার কারণ হচ্ছে এই গাড়ি চলতে চলতে শরীরের মধ্যে বিভিন্ন রকম সমস্যা হয় না, তাই জন্য। আর সেই সুযোগে এই সুবিধা আমাদের বললো, স্যার চলুন চা পান করি। কেমন হয়েছে চাটা? কিন্তু বুম্বু বা সিগড়ি চুপচাপ বসে রয়েছে, ভালো লাগছে না। কি হচ্ছে বলো? এটা ওর পুরনো স্বভাব, কিছু করার নেই। বুম্বু তোর ঠিক আছে? তাই মেলোডি চকলেট খেয়ে, তার মানে মেলোডিদের হেভি চকলেট খেয়ে আমার বই ভাব চলে গেল। তাহলে মেলোডি তার মানে ওষুধের কাজ করছে বল। তাহলে মেলোডি খেতে লোককে পরামর্শ দিচ্ছিস তুই? বমি পেলে। দারুণ বলেছিস। গাড়ির মধ্যেই চলছিল জমজমাট আড্ডা, হাসি ঠাট্টা আর গল্প। কখনো সবুজ পাহাড়, কখনো আবার শতদ্র নদীর সঙ্গী হয়ে এগিয়ে চলছিল আমাদের যাত্রা। দেখতে দেখতে পৌঁছে গেলাম রামপুর। একসময় বুশেহার রাজ্যের রাজধানী ছিল এই রামপুর। আজও শহরটি তার ঐতিহ্য ও ইতিহাসের জন্য বিশেষ পরিচিত। এখানকার সবচেয়ে উল্লেখযোগ্য দর্শনীয় স্থান হল পদম প্যালেস। বিংশ শতাব্দীর শুরুর দিকে নির্মিত এই রাজপ্রাসাদটি বুশেহার রাজ পরিবারের আবাসস্থল ছিল। ইউরোপীয় ও ঐতিহ্যবাহী হিমাচলী স্থাপত্যের অপূর্ব সংমিশ্রণে তৈরি এই প্রাসাদটি বাইরে থেকেই বেশ নজর কেড়ে নেয়। চারপাশে সবুজ পরিবেশ এবং শতদ্র নদীর কাছাকাছি অবস্থানের জন্য এর সৌন্দর্য আরও বেড়ে যায়। যদিও প্রাসাদের ভেতরে সাধারণ পর্যটকের প্রবেশ সবসময় অনুমোদিত হয় না, তবুও বাইরে থেকে এর রাজকীয় স্থাপত্য এবং ঐতিহাসিক গুরুত্ব অনুভব করা যায়। প্রায় 2টো বাজে, আমরা এখনো রামপুরে আছি। আসলে রামপুর থেকে না একটু এগিয়ে আছি, সেটা হচ্ছে নেগিস হিমালয়ান গেস্ট হাউস অ্যান্ড ফুড কর্নার বলে। এখানে মনে হয় থাকার ব্যবস্থা আছে, কিন্তু খাবারের কোয়ালিটি বেশ ভালো। আপনাদের একটা খুব ভালো ইনফরমেশন দিচ্ছি, যদি কখনো এইদিকে আসেন এখানে খাবার খেতে পারেন, বেশ ভালো। আমি আর বুমবুম আর স্বীকৃতি বলছিল খাবে না, আমরা অর্ডার করেছিলাম চিকেন ফ্রাইড রাইস, বেশ ভালো ছিল। আর সুবীর, প্রীতি আর রনি মিলে ওরা অর্ডার করেছিল চিকেন কারি, রাইস আর রুটি। তো ওদের বলে চিকেনটা দুর্দান্ত, যে চিকেন কারিটা তো ফ্যান্টাস্টিক। তো ওদের বিল হয়েছে 324 টাকা মতন, আমাদের বিল হয়েছে 220 টাকা মতন। তো যদি কখনো এই পথে আসেন এইখানে খাবার খেতে পারেন নিঃসন্দেহে, এবং ভিড় বেশ ভালো। 20 বাজে আমাদের প্রথমে যেতে হবে জিওরি থেকে একটা রাস্তা উঠে যাচ্ছে সাহারানের দিকে, সেই সাহারান যেতে হবে।
মোটামুটি দেখা যাচ্ছে 33 কিলোমিটার এখান থেকে। আর রাস্তা তো ঠিকঠাকই, কিছু কিছু জায়গা হচ্ছে ব্যাড প্যাচ থাকে এই রাস্তায়, তবে ওয়ান ওয়ে রাস্তা। আমরা এখন চলেছি সিমলা কিন্নর যে রোডটা আছে সেই রোড দিয়ে, যে NH5 বলে। আর এই রাস্তার কিছু কিছু জায়গায় অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় এমন ব্যাড প্যাচ আছে না, বেশ টাইম কনজিউমিং, বেশ আসতে হয়ে যায় গাড়ি। এই রাস্তা দিয়ে বাইক চালানোর অভিজ্ঞতা আমার আছে, এক কথা দুর্ধর্ষ। আমরা এখন সিমলা কিন্নর রোড ধরে এগিয়ে চলেছি সারানের দিকে, আর দূরে দেখা যাচ্ছে স্নো ক্যাপ মাউন্টেন। আর সেই স্নো ক্যাপ মাউন্টেন দেখে আমাদের সুবীর, সে জিজ্ঞেস করছে, স্যার ওটা কি কাঞ্চনজঙ্ঘা? বুঝুন। হো, আচ্ছা দেখুন, আমরা এখন বাজে যে 2:45, আমরা চলেছি জিওরিতে। আচ্ছা, যে ডান দিকে যে রাস্তাটা আসছে সেটা যাচ্ছে যে সারানের দিকে। সারান মোটামুটি এখান থেকে 15 কিলোমিটার। আমারও না, আমি মনে আচ্ছা, লাস্টবার যখন এসেছিলাম রাস্তা খুব একটা ভালো ছিল না, এবার দেখা যাক রাস্তা কিরকম। সেটা যদি 3 বছর আগেকার কথা। এই অংশের রাস্তা আগের তুলনায় অনেকটাই ভালো। ধীরে ধীরে আমরা আরও উঁচু পাহাড়ের দিকে উঠতে লাগলাম। প্রতিটি মোড় যেন অপেক্ষা করছিল নতুন এক মনোরম দৃশ্য। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম হিমাচল প্রদেশের অন্যতম বিখ্যাত তীর্থস্থান সারাহানের ভীমা কালী মন্দিরে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সারাহানের বিখ্যাত ভীমা কালী টেম্পেলে, যে টেম্পলটা সমুদ্রপৃষ্ঠ থেকে 2150 মিটার ওপরে অবস্থিত। আর এই ভীমা কালী টেম্পেলে যে দেবী আছে, সেই দেবীকে বলা হয় এই বুসার যে রাজ্য আছে তার অন্যতম রক্ষাকর্তা হিসেবে। আর এই টেম্পেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এটা যে 51 যে সতীপীঠ আছে তার মধ্যে অন্যতম। বলা হয় যে এখানে দেবীর কান পড়েছিল। মন্দিরটির বয়স প্রায় 800 বছরের বেশি বলে মনে করা হয়। ভীমা কালী টেম্পেলের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে কাঠ ও খনি স্থাপত্য শিল্পে লক্ষ্য করা যায়। এখানে কাঠ ও পাথর পর্যায়ক্রমে ব্যবহার করে এর দেওয়াল তৈরি করা হয়েছে। প্রায় 4:30 বাজে আমরা বেরিয়ে পড়েছি। এবার গন্তব্য হচ্ছে ছিটকুল। আজকে আমরা ওখানেই নাইট স্টে করব। তার আগে আমরা পৌঁছতে হবে জিওরি যেখানে NH5কে আবার ধরবো। সেখান থেকে কিছু দূর পর গিয়ে আমরা কিন্নর জেলায় প্রবেশ করব। ঘড়িতে বাজে 5:25। এই মাত্র আমরা NH5-এ পৌঁছলাম জিওরিতে। এবার আমাদের যেতে হবে হচ্ছে কারচেম পর্যন্ত। মধ্যিখানে পড়বে হচ্ছে কিন্নর ডিস্ট্রিক্টের সেই বিখ্যাত টানেল রোড। সেবার এসেছিলাম সেপ্টেম্বর মাসে, কোনো লোক ছিল না, আমরা দুজন ছিলাম। এবার জুন মাসে শুধু দেখাচ্ছি আমাদের কিন্নরের ফেমাস টানেল রোডের অবস্থা কীরকম। জাস্ট দেখাই আপনাদের। দেখুন অবস্থা, দেখুন শুধু ছাতা অবস্থা হয়ে গেছে। কি অবস্থা। বেসিক্যালি এটা আইকনিক একটা জায়গা, যেখানে হচ্ছে কিন্নরের প্রবেশদ্বার বলা হয় বেসিক্যালি। দেখতে পাচ্ছি তো মানুষজন কিরকম মানে ক্রেজ এখানে ছবি তোলার ক্ষেত্রে। জাস্ট বসে পড়েছে, দেখুন পেছনে বসে পড়ে ছবি তুলছে। হ্যাঁ, একটু আগে একটা গাড়ি গেছে, সিকিউরিটিকে কানে কাজ করছে, কাছে ওর দেখা পেয়েছে হালকা। কি বলবো, জাস্ট বেসিক্যালি ফটো তোলার জন্য বা ইনস্টাগ্রামে রিলসের জন্যই সবাই এগুলো করছে। আমরাও তার ব্যতিক্রম নেই কিছু কিছু ক্ষেত্রে।
কিন্নর গেট হল হিমাচল প্রদেশের কিন্নর জেলার প্রবেশদ্বার। সারাহান থেকে সাংলা বা ছিটকুলের পথে জাতীয় সড়ক NH5 ধরে গেলে এই বিখ্যাত গেটটি পড়বে। এখান থেকে শুরু হয় কিন্নরের মনোমুগ্ধকর পাহাড়ি অঞ্চল। কিন্নর গেটের পরেই NH5 ভারতের সবচেয়ে চ্যালেঞ্জিং পাহাড়ি সড়কগুলোর একটি হিসেবে পরিচিত। অনেক জায়গায় পাহাড় কেটে রাস্তা তৈরি করা হয়েছে। কোথাও মাথার ওপর বিশাল ঝুলন্ত পাথর, কোথাও এক পাশে খাড়া পাহাড় আর অন্য পাশে শত শত ফুট গভীর খাদ দিয়ে বয়ে চলা সতলুজ নদী। 6:20 বাজে আমরা বেরিয়ে চলেছি। অনেক অনেক ফটো তুললাম, ভালো ভালো ড্রোন শট নিলাম এবং ঈশ্বরের কাছে কামনা করি আবারও যেন বারবার করে এই পথে আসতে পারি, এই পথের সৌন্দর্য আরোহণ করতে পারি। শুধু আমি নয়, আমার সঙ্গে যারা যারা আসবে তারা যেন একইভাবে সমানভাবে এনজয় করতে পারে। ঘড়িতে বাজে 6:30। এই মুহূর্তে আমরা দাঁড়িয়েছি কিন্নর রোডের তারান্ডাতে, যেখানে মা তারান্ডার এক মন্দির আছে। চলুন যাই। যে মন্দিরটি তৈরি করছে BRO। এই মন্দির সম্বন্ধে বিশ্বাস করা হয় যে এই মন্দির তৈরি হয়েছিল 1960 সালের, কিন্তু তার আগে যখন এই রাস্তা হয়েছিল তখন প্রায় দুর্ঘটনা হতো এবং সেক্ষেত্রে মানুষের মধ্যে যেখানে সাহস কম পড়েছিল যে এই রাস্তা দিয়ে যাওয়ার ক্ষেত্রে। কিন্তু 1960 সালে এই এখানে মাতার মন্দির প্রতিষ্ঠা হয়। পরবর্তীকালে সেই দুর্ঘটনায় অনেক কমতি আসে এবং মানুষের মধ্যে সাহসের জাগরণ হয়। তারান্ডা দেবী খুবই জাগ্রত বলে মনে করা হয়। আচ্ছা দেখুন, আমি ভেবেছিলাম ভিডিও আর করবো না, এই সুবিধের জন্য ভিডিও করতে হচ্ছে। কি বলছিস বল বল, কি অসুবিধা তোর? পাহাড়ের উপরে উঠে তাও 99 টাকা। আমাদের ওখানে ওয়েস্ট বেঙ্গলে এত কিছু হলো, এ হলো, তাও ওখানে 99 টাকা ডিজেলের দাম, পেট্রোলের দাম তো বাদই দিই। ও কেন বলছে বলুন তো? ওর অনেক গাড়ি আছে, ভাড়া কাটে, তাই তো? ওই জন্য এটা কি কাকে পৌঁছাবে ভিডিওটা? দেখা যাক কি হয়। যাক, ট্রাভেল ব্লগের মধ্যে এইসবও করতে হচ্ছে, এইসব আমার স্টুডেন্টদের জন্য। হিমাচল প্রদেশের গ্রীষ্মকালে সন্ধ্যা নামতে একটু বেশ দেরি হয়। চলতি পথে রাস্তার পাশের এক ধাবা থেকে বুমবুমকে খাওয়ানো হয় ম্যাগি। এরপর আবারও যাত্রা শুরু। ধীরে ধীরে চারদিকে নেমে এলো অন্ধকার। যখন আমরা ছিটকুলে পৌঁছলাম বেশ রাত্রির হয়ে গেছিল। প্রায় 10:30টার কাছাকাছি বেজে গেছে। আমাদের থাকার রাস্তাটা একটু দেখাই। এটা দেখুন, একটা খাট, যেটা দুটো খাট দিয়ে রাখা আছে। 3 জন তো হয়েই যাবে আশা করছে। বোম ছোট আছে। আর এই হচ্ছে জায়গা, অ্যাম্পেল স্পেস আছে, চার্জিং পোর্ট আছে একটাই। এরকম ঠান্ডা লাগছে হালকা হালকা। ওয়াশরুম হচ্ছে এটা ওয়েস্টার্ন কোমোড আছে, এখানে স্নান করার জায়গা আছে, আর ওইদিকে বেসিন আছে। ব্যাস এখান থেকে বাইরের দৃশ্যপট কেমন সেটা তো আমি দেখাতে পারছি না, প্রায় অন্ধকার হয়ে গেছে। কালকে সকালবেলা অবশ্যই দেখাবো, তারপরে আমি ভার্ডিক দেবো এখানে থাকাটা ওয়ার্দি নট ওয়ার্দি। গুড নাইট। আপাতত ডিনার করে আজকের মতো শুয়ে পড়ি। রাত অনেক হয়ে গেলেও আমাদের জন্য অপেক্ষা করছিল এক উষ্ণ অভ্যর্থনা। ছিটকুলের ক্যাম্পের কর্মীরা ছিল অত্যন্ত আন্তরিক। পাহাড়ের কনকনে ঠান্ডার মধ্যে আমাদের আরাম দেওয়ার জন্য তারা সঙ্গে সঙ্গেই একটি বনফায়ারের ব্যবস্থা করে দিলেন। কিছুক্ষণ পর পরিবেশন করা হলো রাতের ডিনার। মেনুতে ছিল গরম গরম রুটি, সুস্বাদু সবজি এবং চিকেনের গ্রেভি। প্রতিটি পদই ছিল দারুণ সুস্বাদু। এই পর্বে এইটুখানি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার একান্তই অনুরোধ রইল। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ভিডিওটা শেষ করলাম। বাই।